এই যে পানির যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কয়লার কাজে ব্যবহৃত এই পানিগুলো, এই জন্য এত কালো। এই অঞ্চলে কয়লা মজুদের পরিমাণ 390 মিলিয়ন মেট্রিক টন। বিশাল। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বড়পুকুরিয়া যে কয়লা ভিত্তিক যে তাপ বিদ্যুৎ কেন্দ্রে, তার গেটের সামনে। দেখুন, এমন পরিবেশ হলে কান্না মন চাইবে সাঁতার কাটতে। দারুণ বাতাস, অন্যরকম একটি অনুভূতি। আপনাদের অবশ্যই সাজেস্ট করলাম এখানে। বন্ধুরা, আমি একটি বিশেষ মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, যে দিনাজপুরের বড়পুকুরিয়া। সো আমি এখন দাঁড়িয়ে আছি সেই দিনাজপুরের বড়পুকুরিয়াতে। আমার পিছনে বিশাল লেক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কয়লা খনির। এই জায়গাগুলোতে কয়লা উত্তোলন হয়ে গেছে, সো এখন এটি লেকে পরিণত হয়েছে। এখানে কিন্তু এই যে কাকারা মাছ ধরছে। কাকা, এখানে কি কি মাছ পাওয়া যায়? বন্ধুরা, গুড আফটারনুন। আমি এম এস সোহান, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি চলে আসলাম উত্তরবঙ্গে। আপনারা ইতিপূর্বে আমার দিনাজপুরের ট্রেন ব্লগটি দেখেছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের আরেকটি থানা, সেটা হলো ফুলবাড়ি থানা। এই ফুলবাড়ি থানার ঢাকা মোড় বা ঢাকা মোড়ের শাপলা চত্বর, আমার পিছনে দেখতে পাচ্ছেন শাপলা চত্বরটি। তো আমরা এখন বের হয়েছি আজকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এবং তাপবিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। আমরা বাসা থেকে এখন রওনা দিয়েছি, সেখানে যাব। এবং আজ যদি সময় পাই, অবশ্যই আমরা দিনাজপুরে আর এক বিখ্যাত একটি জায়গা, দিনাজপুর স্বপ্নপুরী, সেখানে যাওয়ার চেষ্টা করব। তো এই ফুলবাড়ি, আমার সাথে আমার খুব ঘনিষ্ঠ এক ভাই রয়েছে, স্বাধীন ভাই। তো ভাইয়ের সাথে করে ভাইয়ের বাইকে করে আমরা যাচ্ছি। তো ভাই, আপনি বলেন কোথায় যাওয়া যায়? এখন আমরা কোথায় যাব প্রথম? আমরা এখন সর্বপ্রথমে যাব বড়পুকুরিয়া কয়লা খনিতে। ওখান থেকে তাপবিদ্যুৎ দেখে চলে আসবো আবার ফুলবাড়িতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, যারা দিনাজপুর থেকে বড়পুকুরিয়া কয়লা খনিতে যাবেন, তাদেরকে এই যে ফুলবাড়ি থানা এসে এখানে শাপলা চত্বর, এবং শাপলা চত্বর থেকে আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন যে রোডটি, তো এই সোজা চলে গেল রংপুর রোড। সো রংপুর রোডে গিয়ে আপনার তারপর পার্বতীপুর রোড আর একটি বামে রোড চলে গেল, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে এই শাপলা চত্বর থেকে ফুলবাড়ি যে শাপলা চত্বর, এখান থেকে আপনার বড়পুকুরিয়া হলো 7 কিলোমিটার, আর আপনার স্বপ্নপুরী এখান থেকে 11 কিলোমিটার। দুই ভাইয়ের অনবদ্য ছুটে চলা। আমরা এখন এই যে রোডটি ধরে যাচ্ছি, আমরা যাব এখন বড়পুকুরিয়া কয়লা খনিতে। আচ্ছা, আমরা এখন যে মোড়টি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটা হলো মহেশপুর মোড়। এই ডানে চলে গেল আমার ক্যামেরার যে ডিরেকশন, এটা হলো রংপুর, আর আমরা চলে যাব এই বায়ে। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা কিন্তু বড়পুকুরিয়া যে কয়লা খনি, সেই এরিয়ায় কিন্তু চলে এসেছি। আপনারা দেখলেন একটা কাঁটাতারের ছোট একটা বেড়া। এই আমার ক্যামেরায় এখন যে ধান ক্ষেত দেখছেন, সবই কিন্তু আপনার বড়পুকুরিয়া কয়লা খনির আওতায় জমিগুলি। তো এই আবাদি যে জমিগুলো দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে এখানেও কয়লা উত্তোলন করা হবে। সামনে
কিছু দূর এগিয়ে গেলে আপনারা একটা লেক দেখতে পারবেন। সেই লেকটি মূলত হয়েছে কয়লা উত্তোলনের পরে এই লেকটি সৃষ্টি হয়েছে। তো এই জায়গাগুলোও কিন্তু কয়লা খনির আওতাভুক্ত। এই জমিগুলো, এর নিচে আমাদের বিশাল সম্পদ। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ধান লাগানো রয়েছে, বাট এই ধানের নিচে আল্লাহ তাআলা কি নিদারুণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ দান করেছেন, যেটা এই বড় পুকুরিয়া কয়লা খনিতে আসলে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের সব থেকে বড় কয়লা খনি এটি, দিনাজপুরের বড় পুকুরিয়া। তো আমরা অলরেডি সেই জোনেই আছি। আমরা এখন প্রায় চলে এসেছি। আপনারা মনে হয় ক্যামেরায় দেখতে পাচ্ছেন লেকটি। তো চলুন সামনে আপনাদেরকে লেকটি দেখাই। আচ্ছা, এই জায়গাগুলোতে কিন্তু কয়লা উঠানোর কাজ শেষ। এখন কিন্তু পুরো লেক তৈরি হয়ে গেছে, যেটা একটু আগে বলছিলাম আপনাদের, যে সামনে একটি লেক। এই লেক কিন্তু যে লেক তৈরি করার জন্যই লেক করা হয়েছে এমন না, এটি কয়লা উত্তোলনের ফলে এই মাটিগুলো দেবে এবং গর্ত হয়ে এই লেকটি উৎপন্ন হয়েছে। এখানে দেখেন মাছ ধরছে, এখানে কিন্তু এখন মাছ পাওয়া যায় যথেষ্ট, তারই প্রমাণ পাওয়া গেল। এবং এই রাস্তাটিও, যেটি বড় ভাই বলছিলেন, যে রাস্তাটি কিন্তু একসময় ডেবে গেছিল, কয়লা উত্তোলনের ফলে রাস্তাটি ডেবে গেছিল। এখন পুনরায় কিন্তু মাটি উঠায় আবার এই রাস্তাটি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সেই কয়লা খনির। আমরা অনেক শুনেছি যে দিনাজপুরের বড় পুকুরিয়া। সো আমি এখন দাঁড়িয়ে আছি সেই দিনাজপুরের বড় পুকুরিয়াতে। তো আমার পিছনে বিশাল লেক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কয়লা খনির। এই জায়গাগুলোতে কয়লা উত্তোলন হয়ে গেছে, সো এখন এটি লেকে পরিণত হয়েছে। এখানে কিন্তু এই যে কাকারা মাছ ধরছে। কাকা, এখানে কি কি মাছ পাওয়া যায়? তেলাপিয়া, রুই, মিরকে, বলেন, দাঁড়ান, দর্শকরা শুনুক আপনার মুখ থেকে। রুই, মিরকে, তেলাপিয়া, মানে সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে পানির গভীরতা কেমন? তাও 30-40 ফিট। 30-40 ফিট হবে। তো আপনারা শুনলেন এই কাকার মুখ থেকে যে এখানে পানির গভীরতা প্রায় 30 থেকে 40 ফিট। তো আপনারা বুঝতে পারছেন এই লেকটি কিন্তু বিশাল গভীরও বটে, এবং এখানে অনেক ধরনের দেশি মাছ, অন্যান্য মাছ পাওয়া যায়। তো এখানে কিন্তু একটা সবচেয়ে বড় কথা, একটা ঐতিহাসিক স্থান, আমাদের বাংলাদেশের জন্য একটি সম্পদময় স্থান এই বড় পুকুরিয়া। সেখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর এখন এই যে বিকালে এখনো রোদ আছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, আর ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছে, অন্যরকম একটি অনুভূতি কাজ করছে, খুবই ভালো লাগলো। তো আমার সাথে ভাই আছে, আমার আজকে ব্লগের যাত্রা সঙ্গী। তো ভাই, কেমন লাগছে এখানে, আর এখানকার বিষয়ে আপনি কিছু বলেন। এখানে এসে অনেক আনন্দ করতেছি, দুই ভাই মিলে অনেক ভালো লাগতেছে। এখানে কত বছর আগে এই এরিয়াটা থেকে কয়লা উত্তোলন করছে? এখানে দীর্ঘ বেশ অনেক কয়েক বছর ধরে এখানে সবাই মাছ মারে, এবং সব মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করার কারণে এখানে পানি এসে অনেক গভীর হয়ে গেছে, জায়গা সব তুলে গেছে। তো আমরা অনেক এনজয় করতেছি, দারুণ একটি পরিবেশ, লেকের পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে এখানে। তো আমরা আরো দেখতে থাকি, আপনার সাথে আছেন ইনশাল্লাহ। তো আমরা আরো একটি লেকের পাশে চলে আসলাম। এটাও একটি বিশাল লেক। এই জায়গাগুলোতে এক সময় খনন কাজ করা হয়েছিল, এবং এখান থেকে সেই মূল্যবান খনিজ কয়লা উত্তোলন করার ফলে এই লেকটি তৈরি হয়েছে। তো বিশাল বিশাল মাঠ, এবং আমরা আপনাদের একটা মসজিদের সামনে নিয়ে চলে এসেছি। আমার ক্যামেরায় অটোমেটিক দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি একটি বিশেষ মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এক সময় কিন্তু এই জায়গাগুলোতে মানুষের বসবাস ছিল, সেই সুবাদে কিন্তু এখানে মসজিদ। তো এই মসজিদটা কিন্তু এখনো টিকে আছে, কিন্তু মানুষের বসত বাড়ি এগুলো কিন্তু এখনো নাই।
এখানে যে বসত বাড়িগুলো ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে এখানে ডেবে যাওয়ার ফলে বসত বাড়িগুলো নষ্ট হয়ে গেছে, বাট মসজিদটি কিন্তু এখনো রয়ে গেছে। এটি আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, যেহেতু আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছেন। আর এই যে জমিগুলো সবই কিন্তু মানুষের কাছ থেকে সরকার লিজ নিয়ে এখানে কাজ করছে। এখানে কিন্তু ব্যক্তি মালিকানাধীন সবই এই সম্পদগুলি, এই জমিগুলি। তো এখন আমাদের জাতীয় সম্পদ হিসেবে পরিণত হয়েছে এই বড় পুকুরিয়া। তো চলুন আরো অনেক কিছু ঘুরে দেখাবো, সাথেই থাকুন। আমরা এখন প্রায় লেকের পাড়ে না, এখন লেকের মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর বাঁশ দিয়ে এই যে চলার পথ তৈরি করা হয়েছে। তো আমরা এখানে এই যে বাঁশের সাঁকো বলা যাবে না, বাট সাঁকোর মতোই চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এখানে স্বচ্ছ পানি, অনেক স্বচ্ছ পানি, পানিগুলো কিন্তু বেশ ফ্রেশ। এখানে কিন্তু অনেকে গোসল করছে, হ্যাঁ অনেকে গোসল করছে। এই যে ভাইরা গোসল করতেছে। ভাই পানি কেমন? স্বচ্ছ তো একবারে না? আমারও কিন্তু গোসল করতে ইচ্ছা করছে, গোসলের প্রস্তুতি থাকলে আমিও নেমে পড়তাম। তো আমরা এই যে এখানে যে চটের রাস্তা, সেখানে কিন্তু আমরা দুই ভাই বসে পড়েছি। এখানে দারুণ বাতাস, দারুণ বাতাস, অন্যরকম একটি অনুভূতি। আপনাদের অবশ্যই সাজেস্ট করলাম এখানে আসবেন, দারুণ একটি সময় কাটাবেন, খুব ভালো লাগবে। দেখুন এমন পরিবেশ হলে কান্না মন চাইবে সাঁতার কাটতে। ভাইয়েরা এই দারুণ পরিবেশ স্বচ্ছ পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। ভাই কেমন লাগছে জোরে বলেন। আসলে এখানে ভালো লাগার মতনই জায়গা, এত সুন্দর ঝিরিঝিরি বাতাস, সাথে এই পরিষ্কার পানি। বিশাল এক লেকে আমরা বসে আছি, সাথে ভাইদের এই সাঁতার গোসল করা দেখতেছি, মানে অন্যরকম একটি অনুভূতি। তো নিজে যদি নামতে পারতাম খুব ভালো লাগতো। বন্ধু ফুফাতো ভাই সোহেল, তোমাকে খুব মিস করছি। আসলে আমরা, আমি আর ভাই চলে এসেছি আগে ভাগেই। বন্ধু সোহেলের আজকে তার অফিস আছে, কাজে আছে, কিন্তু সে আমাকে কথা দিয়েছে খুব দ্রুত চলে আসবে, 4টের দিকে আমাদের সাথে মিট করবে, আমরা একসাথে স্বপ্নপুরে যাব। তো আমরা গতকালকে রাতে এসেছিলাম এখানে বন্ধু সোহেলের সাথে। এখন যেহেতু সে কাজে আছে, আমরা সোহেলের সাথে আসতে পারি নাই। তো ইনশাল্লাহ পরে আসবো, বাট সোহেলকে অনেক মিস করছি এই দারুণ এক পরিবেশে। এবং আমরা ইনশাল্লাহ দেখি স্বপ্নপুরেও যাব, সেখানে ইনশাল্লাহ সোহেল থাকবে। বন্ধুরা আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, মেঠো পথ বলতেও পারেন, বাট এটা কিন্তু আমাদের চিরচারিত বাংলার যে রূপ কাদামাটির রাস্তা, সেটি নয়। এটার কালারটা একটু যদি দেখেন আপনারা, এর কালারটা কিন্তু আপনার কয়লার কালারের সাথে সাদৃশ। এবং এটা কিন্তু এই রাস্তা কিন্তু পিচের বলা যাবে না, আবার সলিও না। যেটা জানতে পারলাম, এই রাস্তার কালারটি
কয়লার মতন হবার যে প্রধান কারণ সেটি হলো কয়লা কিন্তু সরাসরি কয়লা থাকে না, পাথরের সাথে মিক্সড থাকে। সো যখন কয়লা উত্তোলন করা হয় তার সাথে কিন্তু পাথর চলে আসে। সেই পাথরটা কি করবে, সো কয়লাটাকে আলাদা করে সেই কয়লার পাথরটি এই রাস্তাটিতে ব্যবহার করা হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন কেন এই রাস্তাটি এমন। তো আমিও জানতে পারলাম, খুব ভালো লাগলো বিষয়টা, যে কয়লা তো তাপবিদ্যুৎ কাজে ব্যবহার হচ্ছে, সাথে যে পাথরটি সেটির মাধ্যমে এই রাস্তাটি মেরামত করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বড়পুকুরিয়া যে কয়লা ভিত্তিক যে তাপ বিদ্যুৎ কেন্দ্রে, তার গেটের সামনে। সো আপনারা মূল ফটকের লেখাটি দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। তো এখানে বিশাল আকারে বিশাল 3টি চুল্লির মাধ্যমে এটা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এবং কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের বিদ্যুৎ খাতে। তো এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। তো আপনারা দেখলেন ইতিপূর্বে যে বড়পুকুরিয়া কয়লা খনিজ, এবং এই কয়লা উত্তোলন করে কিন্তু এখানে চলে আসে। আপনার এখানে লাইন করা আছে, সেই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনের মাধ্যমে কিন্তু এখানে সরাসরি কয়লা চলে আসে, ওখান থেকে কয়লা উঠিয়ে সরাসরি এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা এনে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সো একসাথে দুইটি প্রকল্প, খুবই দারুণ একটি প্রকল্প, এবং আমাদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য দারুণ একটি ভূমিকা পালন করে এই বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। তো ধন্যবাদ সবাইকে। এখানে কিন্তু বড় একটি সাইনবোর্ড করে নোটিশ টাঙানো আছে, বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ব্যতীত কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দেওয়া হইবে না। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে হবে। এর পাশে কিন্তু রেল লাইন আমরা দেখতে পাচ্ছি, ট্রেন আসছে। সো এটা একটা দারুণ এটা কিন্তু পার্বতীপুর চলে গেছে লাইনটি। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি স্তম্ভ আকারে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু চুল্লি, এরকম মোট 3টি চুল্লি আছে। কেন্দ্রটিতে 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিট এবং 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো একটি, মোট 3টা ইউনিট চালু আছে এখানে। এখান থেকে নামা হয়। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম বড়পুকুরিয়া যে কয়লা, তার প্রধান কার্যালয়। এখানে কিন্তু যারা কর্মরত দায়িত্বরত যেসব শ্রমিক আছে, টেকনিশিয়ান আছে, তারা কিন্তু এখানেই থাকে। এবং এখানে কিন্তু বাইরের দেশের অনেক টেকনিশিয়ান আছে এবং শ্রমিক আছে যারা নিয়মিত এই খনি থেকে কয়লা উত্তোলন করেন। এটা হলো তার প্রধান কার্যালয়। আমি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে কিন্তু সবকিছু পরিচালনা হয়, এই কয়লা উত্তোলন থেকে শুরু করে এটার সব সার্বিক যে কাজগুলি এই প্রধান কার্যালয় এখান থেকে কিন্তু শুরু হয়। আর এতক্ষণ আপনারা দেখলেন যে মূল যে স্পট যেখানে কয়লা উত্তোলন করা হয় আর কি। আচ্ছা, এখান থেকে ঢুকে কিন্তু আমরা যেখানে ছিলাম ওর তলদেশে, অর্থাৎ কয়লা তো খনিজ, এবং যেহেতু খনি মাটির তলদেশে থাকে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটা ধান ক্ষেত বা লেক লেক দেখলেও কিন্তু ওর নিচ দিয়ে চলে গেছে সব খনির কক্ষপথগুলি।
সেখান থেকে কিন্তু মেশিন দিয়ে কয়লা উত্তোলন করা হয় এবং এখানে রিজার্ভ করে দেন আমার পিছনে আপনারা দেখছেন যে এটা ট্রেনের মতন মনে হচ্ছে ওভারব্রিজ এবং উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, যেটা আমরা ঢাকায় মেট্রো রেল দেখে থাকি। তো এটা কিন্তু মেট্রো রেল না, এটা কিন্তু এই যে কয়লা এটা তাপ বিদ্যুৎ কেন্দ্রে চলে গেছে এই চ্যানেল হয়ে। তো একদম সরাসরি এখান থেকে কয়লা উত্তোলন করে এই চ্যানেলের মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সে কয়লা, কাঙ্ক্ষিত সেই কয়লা কিন্তু এখানে মজুত করা আছে সে প্রধান কার্যালয়ের ভিতরে। এই কয়লাগুলি কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয় এবং খুবই দামি এই কয়লাগুলি। এখান থেকে ফুলবাড়ি কিন্তু 7 কিলোমিটার, সামনে আরো লোড করা আছে। তো খনিজ থেকে যে কয়লাগুলি উত্তোলন করা হচ্ছে সেগুলো এইভাবে লোড করা রয়েছে। তো বন্ধুরা আমার পিছনে কিন্তু সেই কাঙ্ক্ষিত কয়লা মজুত করা রয়েছে। তো এখানে কিন্তু এরকম অনেক বড় একটি জায়গা নিয়ে এই কয়লা মজুত করা। তো খনি থেকে এই কয়লাগুলো রিসেন্টলি উঠানো হয়েছে, এগুলো এখনো এখানে লোড অবস্থায় আছে। এটি কিন্তু বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এই অঞ্চলে কয়লা মজুদের পরিমাণ 390 মিলিয়ন মেট্রিক টন। বিশাল আকারের কয়লা কিন্তু এখানে মজুদ আছে, বিশাল এলাকা জুড়ে এটির অবস্থান। তো আপনারা ইতিমধ্যে যে লেকগুলি দেখতে পেয়েছেন সেই লেকগুলি এবং আশেপাশে অনেক যে জায়গাগুলো পুরোটাই কিন্তু এই কয়লা খনির এলাকা। তো এটার আয়তন হলো 6.68 বর্গ কিলোমিটার। তো বুঝতে পারছেন কত বড় এরিয়া জুড়ে এটির অবস্থান। দিনাজপুরের স্বপ্নপুরী, সেখানে গিয়েছিলাম। পরবর্তী ভিডিওতে আসছে স্বপ্নপুরী এবং এই যে পানির যে ড্রেনটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চোখ জোড়ানো মসজিদ, কয়লার কাজে ব্যবহৃত এই পানিগুলো। এই জন্য এত কালো, কারণ কয়লা এত পরিমাণ রোদে এবং প্রখর গরমে কয়লা কিন্তু নিজে নিজেই এই তাপের প্রবাহে আগুন ধরে যাইতে পারে। এই জন্য নিয়মিত কিন্তু কয়লাগুলোকে ঠান্ডা রাখার জন্য ওই যে পাইপের ব্যবস্থা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কয়লার উপর দিয়ে কিন্তু পানি মারা হয় এবং কয়লা পরিশোধিত হয়ে কিন্তু এখানে চলে আসছে। এই জন্য এই ড্রেনটি করা, এই কালো পানি এগুলো কিন্তু সবই কয়লা ধোয়া পানি। তো এখানে দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে এই যে কয়লা খনির মধ্য থেকে কিন্তু এই লাইনটি চলে আসছে।